মেঝেতে পড়ে থাকা লাল সুতোটার দিকে আমি কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমার মাথার ভেতরে যেন সব চিন্তা ভাবনা একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। কয়েক মিনিট আগেও যে কালো টিনের বাক্সটা আমার হাতেই ছিল সেটা এখন নেই, অথচ এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হইনি আমি। মাহির পালিয়ে যাওয়ার পর আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, তাহলে বাক্সটা নিল কে? আমার বুকের ভিতর একটা অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। কাপা হাতে আবার পুরো ঘরটা খুঁজতে শুরু করলাম। টেবিলের নিচে, খাটের পাশে, বুকশেলফের আড়ালে কোথাও নেই। শুধু মেঝের উপরে পড়ে থাকা সেই লাল সুতোটা যেন নীরবে আমাকে উপহাস করছে। আমি সুতোটা তুলে নিতেই বুঝতে পারলাম এটি আগের সুতোর অংশ নয়, একেবারে নতুন, যেন কেউ ইচ্ছে করেই এটি এখানে রেখে গেছে আমাকে একটা বার্তা দেওয়ার জন্য। ঠিক তখনই নিচে গাড়ির শব্দ শোনা গেল। জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখি পুলিশের একটি গাড়ি এসে থেমেছে। ইন্সপেক্টর আরিফ হাসান দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠলেন, তার সঙ্গে দুজন কনস্টেবল। তিনি ঘরে ঢুকতেই চারপাশে তীক্ষ্ণ চোখে তাকালেন। আমার মুখের অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন বিষয়টি সাধারণ কোনো বিষয় নয়। আমি কাঁপা গলায় বললাম, বাক্সটা নেই। আমি ফোন করার পরেও এটা এখানেই ছিল, কিন্তু এখন নেই। তিনি এক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণায় পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর মেঝে থেকে লাল সুতোর টুকরোটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখের ভাঁজ আরো গভীর হয়ে উঠল। তিনি বললেন, মিস্টার রুহানি, আপনার বাড়িতে কি আর কেউ ছিল? আমি মাথা নাড়ালাম, না, মাহির ছিল, সে এগুলো দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। তারপর আমি আপনাকে ফোন করি। ইন্সপেক্টর কিছুক্ষণ চুপ করে থেকে জানালার দিকে এগিয়ে গেলেন। জানালাটা অল্প খোলা ছিল। নিচে নরম মাটিতে তিনি টর্চের আলো ফেলতে জুতোর অস্পষ্ট ছাপ দেখা গেল। তিনি নিচে নেমে সেই ছাপ পরীক্ষা করলেন। ফিরে এসে শান্ত গলায় বললেন, কেউ জানালা দিয়ে বের হয়েছে। খুব বেশি সময় হয়নি। আমার শরীর শিউরে উঠল, অর্থাৎ আমি ঘরের মধ্যেই ছিলাম। আর ঠিক সেই সময় কেউ আমার অগোচরে বাক্সটা নিয়ে পালিয়েছে। এরই মধ্যে বাড়ির সামনে আরেকটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলেন আমার স্বামী মিস্টার ইয়াসিন। অফিস থেকে তাড়াহুড়ো করে ফিরেছেন। পুলিশের গাড়ি দেখে তিনি উদ্বিগ্ন মুখে ঘরে ঢুকলেন। আমি কিছু বলার আগে ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে বললেন, আপনার ছেলে কোথায়? ইয়াসিন বিস্মিত হয়ে বললেন, সে তো বাড়িতেই থাকার কথা। আমি সব ঘটনা এক নিঃশ্বাসে বলে ফেললাম। কথা শেষ হতেই তিনি দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনেকক্ষণ পরে ধীরে ধীরে বললেন, না, মাহির এমন কিছু করতে পারে না। ইন্সপেক্টর আরিফ এবার সরাসরি প্রশ্ন করলেন, মিস্টার ইয়াসিন, আপনি কি নিশ্চিত যে আপনার ছেলে সেই দিন রাতের সব সত্যি কথা আমাদের বলেছিল? প্রশ্নটা শুনে ইয়াসিনের চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি দেখা দিল। খুব দ্রুত সেটা লুকিয়ে ফেললেও আমার চোখ এড়ালো না। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। তিনি কিছু জানেন? এতদিন ধরে তিনি কি আমার কাছেও কিছু লুকিয়ে রেখেছেন? ইন্সপেক্টর পকেট থেকে একটি ছোট নোটবুক বের করলেন। পাতাগুলো উল্টে তিনি বললেন, মেহেরিম নিখোঁজ হওয়ার রাতের সিসিটিভি আমরা বারবার চেক করে দেখেছি। সেখানে একটা বিষয় শুরু থেকেই আমাদের সন্দেহ জাগিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে আমরা বিষয়টি সামনে আনিনি। আমি উৎকণ্ঠায় তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, ভিডিওটিতে দেখা যায় রাত 8:57 মেহেরিন একা স্কুল ভবনের পেছনে করিডোর দিয়ে হাঁটছিল। ঠিক 30 সেকেন্ড পর মাহিরও একই দিকে যায়, কিন্তু মাহির 3 মিনিট পর একাই ফিরে আসে। মেহেরিন আর ফিরে আসে না। আমার বুক ধপ করে উঠল। এতদিন মাহির বলেছিল সে বোনের সঙ্গে ছিল না, তাহলে সে মিথ্যা বলেছিল নাকি অন্য কোনো কারণ ছিল? ইয়াসিন এবার ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তার হাত দুটো কাঁপছে। তিনি নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমি ভেবেছিলাম এটা গুরুত্বপূর্ণ নয়। আমি হতবাক হয়ে বললাম, কি গুরুত্বপূর্ণ নয়? তিনি চোখ তুলে আমার দিকে তাকালেন। সেই চোখে এমন অপরাধ যা আমি আগে কখনো দেখিনি। ঘটনার 3 দিন পর মাহির আমার কাছে এসেছিল। সে খুব কাঁদছিল। বলেছিল সে এমন কিছু দেখেছে যা কাউকে বলতে পারবে না। আমি যত জিজ্ঞাসা করি সে কিছু বলেনি। সে শুধু বলেছিল, বাবা, আমি যদি সত্যিটা বলি তাহলে সবাই আমাকে ঘৃণা করবে। আমি ভেবেছিলাম ও শোকে এমন বলছে, তাই আর জোর করিনি। আমার মাথা ঝিনঝিন করতে লাগলো। আমি প্রায় চিৎকার করে বললাম, তুমি এত বড় কথা আমাকে বলনি? ইয়াসিন কোনো উত্তর দিতে পারলো না, মাথা নিচু করে বসে রইলেন। ঠিক তখনই ইন্সপেক্টরের ফোন বেজে উঠল। তিনি কল রিসিভ করতে ওপাশ থেকে দ্রুত কিছু কথা শোনা গেল। কয়েক সেকেন্ড পর তার মুখের রং বদলে গেল। ফোন রেখে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মাহিরকে দেখা গেছে। আমি উঠে দাঁড়ালাম। কোথায়? নদীর ধারে পুরনো ফেরিঘাটে। এক মুহূর্ত দেরি না করে আমরা সবাই সেখানে রওনা দিলাম। রাত নেমে এসেছে। আকাশে কালো মেঘ, বাতাসে নদীর কাঁচা গন্ধ। পুলিশের গাড়ির লাল নীল আলো অন্ধকারে অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছিল। ফেরিঘাটে পৌঁছে দেখি চারপাশটা ফাঁকা। দূরে একটা ভাঙা কাঠের জেটির উপরে বসে আছে মাহির। সে নদীর দিকে তাকিয়ে আছে,
যেন আমাদের উপস্থিতি সে টেরই পায়নি। আমি দৌড়ে তার কাছে গেলাম। মাহির? সে ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। আমি তার কাঁধ ধরে বললাম, বাবা, কি হচ্ছে? তুমি কি লুকিয়ে রেখেছো আমাকে বলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে পকেটের ভেতরে হাত ঢুকালো, তারপর একটি ছোট রূপার চাবি বের করলো। সেই একই ধরনের চাবি যেটা আমি কালো বক্সের ভিতরে আগে কখনো দেখিনি। সে কাপা গলায় বলল, মা, বাক্সটা কেউ নিয়ে গেছে, কিন্তু তারা জানে না এটা ছাড়া বাক্সটা খোলা যাবে না। আমি বিস্ময়ে চাবিটার দিকে তাকিয়ে রইলাম। মাহির চোখ বন্ধ করে বলল, ওরা ফিরে আসবে, কারণ বাক্সের ভিতরে যা আছে সেটা শুধু জিনিস নয়, সেটা এমন একটা সত্য যা প্রকাশ পেলে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাবে। তার কথা শেষ হতেই নদীর ওপার থেকে হঠাৎ একটা টর্চের আলো 3বার জ্বলে নিভল। মাহিরের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। সে আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, ওরা এসে গেছে।